এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত। মোজাম্বিকে নির্বাচনী ফলাফলের জেরে সহিংসতায় নিহত ২১। ইয়েমেনে হামলার জবাবে মার্কিন স্বার্থে হামলার হুমকি হুতিদের। উত্তেজনা বাড়িয়ে ইউক্রেনকে আরো অস্ত্র দিচ্ছে জার্মানি। মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে পরমাণু কর্মসূচি নিয়ে যে হুঙ্কার দিল পাকিস্তান। ৫ মাস পর ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। সাবেক সরকারি কর্মকর্তা থেকে যেভাবে তিনি হয়ে উঠলেন শীর্ষস্থানীয় বিশ্বাসঘাতক ও রুশ গুপ্তচর। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর চালানো সামরিক অভিযানে অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ নারী এবং ১ জন তরুণ রয়েছে। হামলাগুলো তুল কারেম ও নূর শামস শরণার্থী শিবিরে চালানো হয়, খবর আল জাজিরা। বুধবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে তুল কারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা এবং সৈন্যদের গুলিতে ৭ জন নিহত হন। অন্যদিকে নূর শামস শরণার্থী শিবিরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। মঙ্গলবার ভোরে শুরু হওয়া এই হামলার একদিন পর এসব হতাহতের ঘটনা প্রকাশ্যে আসে। নিহতদের মধ্যে ২ নারী হলেন কাউলা আলী আব্দুল্লাহ আব্দো এবং বারা খালেদ হুসাইন। তরুণ ফাতে সাইদ সালেম ওবায়েদ তুল কারেমে ইসরায়েলি গুলিতে নিহত হন। সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে ওই তরুণ বুকে ও পেটে গুলিবিদ্ধ হয়ে মারা যান। নূর শামস শরণার্থী শিবিরে নিহত ব্যক্তি মাহমুদ মোহাম্মদ খালেদ আমাল। তাকে গুলি করে হত্যা করা হয় এবং তার মরদেহ শিবিরের আবু বকর সিদ্দিক মসজিদের কাছে পাওয়া যায়। একটি ড্রোন হামলায় আরো কয়েকজন আহত হন। শিবিরের স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা তুল কারেমে সন্ত্রাসবিরোধী অভিযানের ১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। মোজাম্বিকে নির্বাচনী ফলাফলের জেরে সহিংসতায় নিহত ২১। মোজাম্বিকে সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণ হারিয়েছে অন্তত ২১ জন। দেশটির শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো পার্টির বিজয় ঘোষণা করার পরই এই অস্থিরতা ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা জানিয়েছেন সহিংসতায় নিহতদের মধ্যে ২ জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন, খবর আল জাজিরার। সোমবার থেকে শুরু হওয়া এই সহিংসতায় এখন পর্যন্ত ২৩৬টি গুরুতর ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় ১৩ জন পুলিশ কর্মকর্তা সহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের ফলাফল নিয়ে শুরু থেকেই বিরোধী দলগুলো কারচুপির অভিযোগ করে আসছে। সাংবিধানিক কাউন্সিল ফ্রেলিমো পার্টির প্রার্থী ড্যানিয়েল চোপোকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী ঘোষণা করলেও বিরোধী প্রার্থী ভেনান্সিও মন্ডলেনের সমর্থকরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তারা নির্বাচনী ফলাফল বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা বিভিন্ন পুলিশ স্টেশন, পেট্রোল পাম্প, ব্যাংক এবং অন্যান্য স্থাপনায় হামলা চালিয়েছে। শহরের বিভিন্ন রাস্তায় টায়ারে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে। ফ্রেলিমো পার্টি বিরোধীদের সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা সরকারি সম্প্রচার মাধ্যম টিভিএমে জানিয়েছেন দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। ইয়েমেনে হামলার জবাবে মার্কিন স্বার্থে হামলার হুমকি হুতিদের। ইয়েমেনের হুথি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মোহাম্মদ আলী আল হুথি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনের হামলা চালানো হলে তারা মার্কিন স্বার্থে পাল্টা আঘাত করবেন। একটি ভিডিও বার্তায় আল হুথি বলেন, আমেরিকানদের সতর্ক করেছি, ইয়েমেনে আক্রমণ বন্ধ না করলে আমরা তাদের স্বার্থে আঘাত করব। কোনো সীমারেখা আমাদের থামাতে পারবে না। তিনি আরো যোগ করেন, গাজা এবং ইয়েমেনের ইসরায়েলের হামলা বন্ধ না হলে আমরা স্পর্শকাতর মার্কিন সম্পদে আঘাত করে আমাদের বার্তা পৌঁছে দেব। যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড একটি ছবি প্রকাশের পর এই হুঁশিয়ারি দিল হুতিরা। ওই ছবিতে মার্কিন যুদ্ধবিমান বাহিনী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিতে দেখা যায়। যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের উপর হুতিদের হামলা বন্ধ করতে এই অভিযান চালাচ্ছে। গাজায় যুদ্ধবিরতির চেয়ে চাপ তৈরি করতে হুথি বিদ্রোহীরা এই হামলা শুরু করেছে। এর অংশ হিসেবে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা কয়েক ঘন্টা আগে সফলভাবে আটক করেছে।
উত্তেজনা বাড়িয়ে ইউক্রেনকে আরো অস্ত্র দিচ্ছে জার্মানি। রাশিয়াকে দমাতে ইউক্রেনকে আরো অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। সোমবার নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে দেশটি। জার্মানির ঘোষণা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে রক্ষায় বিদ্যমান সহায়তা বাড়াচ্ছে তারা। নতুন অস্ত্র প্যাকেজটি আগের চালানোর সঙ্গে সংযোজিত হবে। এবার পেতে যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 15টি লিওপার্ড 1A5 ট্যাঙ্ক, 2টি গেপার্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্ক, একটি স্বচালিত হাউইটজার, 2টি আইরিস T-20 এয়ারক্রাফট সিস্টেম এবং 2টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। এসব অস্ত্র ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সম্প্রতি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। প্রায় প্রতিদিন শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই পরিস্থিতিতে জার্মান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্লিনের তথ্যমতে 2023 সালে অতিরিক্ত আইরিস টি সিস্টেম সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে পরমাণু কর্মসূচি নিয়ে যে হুঙ্কার দিল পাকিস্তান। মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞারও কোনো যৌক্তিকতা নেই। এছাড়াও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও কোনো আপোষ করা হবে না বলেও জানান শাহবাজ শরীফ। মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে শাহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে এসব মন্তব্য করেন। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি একেবারে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আগ্রাসনের জন্য এই অস্ত্রের ব্যবহার করা হবে না। দেশের নিরাপত্তা রক্ষায় শক্তিশালী এই পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জোর দেন তিনি। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স ও অন্যান্য সংস্থার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন শাহবাজ। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপের কোনো বৈধতা নেই। 5 মাস পর ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরায়েল। হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। গত জুলাই ইসমাইল হানিয়াকে হত্যার প্রায় 6 মাস পর সোমবার এর দায় স্বীকার করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল। এক ভাষণে ইসরায়েল কাটস বলেন, আমরা হুতিদের বিরুদ্ধে কঠোর হামলা করব এবং তাদের নেতৃত্বকে ধ্বংস করে দিব, যেমনটা হানিয়া, সিনওয়ার এবং নাসরুল্লাহর সঙ্গে তেহরান, গাজা এবং লেবাননে করেছিলাম, সেটি আমরা হুদেইদা এবং সানায় করব। এক ভাষণে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের শীর্ষ নেতাদের লক্ষ্য করে তিনি এসব মন্তব্য করেন। হুতিরা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। হানিয়াকে হত্যার ঘটনায় ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস। তবে হত্যাকাণ্ডে ইসরায়েলের সম্পৃক্ততার কথা এর আগে স্বীকার করেনি দেশটি। এ ঘটনায় প্রায় 5 মাস পর প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে জুলাইয়ের হানিয়াকে হত্যাকাণ্ডে ইসরায়েলের সম্পৃক্ততা স্বীকার করল দেশটি। সাবেক সরকারি কর্মকর্তা থেকে যেভাবে তিনি হয়ে উঠলেন শীর্ষস্থানীয় বিশ্বাসঘাতক ও রুশ গুপ্তচর। ওলেহ কোলেসনিকভ একজন ইউক্রেনের নাগরিক। তিনি এমন একটি পরিবারের সদস্য যার সঙ্গে গুপ্তচর বৃত্তি মিশে আছে একেবারে অবিচ্ছেদ্যভাবে। কোলেসনিকভ বলেন, স্নায়ুযুদ্ধের সময় তার বাবা ছিলেন কিউবায় নিযুক্ত একজন সোভিয়েত গোয়েন্দা এজেন্ট। গোয়েন্দাগিরি করতেন অনুবাদকের ছদ্মবেশে। কোলেসনিকভের চাচাতো ভাইও কাজ করতেন রুশ নিরাপত্তা বাহিনীর সঙ্গে। বাবা ও চাচাতো ভাইয়ের ভূমিকা কোলেসনিকভকে যুদ্ধকালীন গুপ্তচরের একজন মোক্ষম প্রার্থী হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।